সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনে যাচ্ছে। আচ্ছা, আর 2 মিনিট দেখবো, 9টা 5-এ ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? রেকর্ড অন করেন। সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। মানে কি? মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য বিশ্বাসটাকে কেউ ভঙ্গ করে ফেলে, তখন সেটাকে বলা হবে আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। আচ্ছা, বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, আপনাকে আপনার মালিক কি করলো? কেয়ারটেকারের দায়িত্ব দিয়ে গেল। কেয়ারটেকারের দায়িত্ব দিয়ে সে হয়তোবা দেশের বাইরে চলে গেছে। এখন আপনি সেই সুযোগে এই বাড়িটা আপনার নিজের নামে জাল দলিল করে লিখে নিলেন, ঠিক আছে? এবং এই জায়গা থেকে আপনার যাবতীয় যা যা সুবিধা সবকিছু আপনি ভোগ করা শুরু করলেন। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি আপনার মালিকের বিশ্বাসটা ভঙ্গ করলেন না, বলেন? হ্যাঁ, হ্যাঁ, সোজা কথা, যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দেখাশোনা করার উদ্দেশ্যে তাকে রাখা হবে, কিন্তু সেইটা সে বিশ্বাসটাকে ভঙ্গ করে ফেলবে এবং নিজের ব্যবহারে সে সেটা ভোগ করবে, তখন সেটাকে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলা হবে। তাহলে এই 405 ধারার শর্তগুলো কি কি দেখেন? অভিযুক্ত ব্যক্তি বিশ্বাসভারে কোনো সম্পত্তির দখল পায়। আপনাকে বিশ্বাস করে কোনো সম্পত্তির দখল দেয়া হয়েছে, ঠিক আছে? পরবর্তীতে আপনি কি করছেন? অসাধুভাবে নিজের ব্যবহারে সেই সম্পত্তিটা পরিণত করছেন বা আত্মসাৎ করলেন, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা খুব মেজর বিষয়, আমরা কালকে থেকে একটা জিনিস দেখতেছি যে চুরির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি চুরি, তারপর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি, ডাকাতি বলেন, তারপর আপনি অন্যান্য যা যা বিষয় বলেন, দস্যুতা বলেন, বলপূর্বক গ্রহণ বলেন, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আবার স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি। তাহলে এই জায়গায় একটা বিষয় আছে যে কখন স্থাবর সম্পত্তি, অর্থাৎ চুরির ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি, এই বিষয়েও একটা এখানে প্রেফার করে। এই জায়গায় আপনার স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির কথাই বলা হচ্ছে। অর্থাৎ দেখেন, শুধুমাত্র যে স্থাবর সম্পত্তি অর্থাৎ জায়গা আপনার দখলে দিয়ে গেছে, অর্থাৎ আপনাকে কেয়ারটেকার হিসেবে রেখে গেছে এবং আপনি সেটা পরবর্তীতে নষ্ট করে ফেললেন, বিশ্বাস ভঙ্গ করে নিজে ব্যবহার করতে পারলেন, আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে পারবেন না, বিষয়টা তা না। ধরেন আপনাকে কেউ একজন বিশ্বাস করে তার গহনাগুলো আপনার কাছে আমানত হিসেবে রেখে গেছে, ঠিক আছে? আপনি কি করলেন? সেগুলো আপনার কাছে আমানত, হ্যাঁ, বিষয়টা বুঝেন, আপনার কাছে কিন্তু সেগুলো আমানত, কিন্তু আপনি সে আমানতের কি করলেন? বরখেলাপ করলেন। বরখেলাপ করে আপনি সেটা নিজে ব্যবহার করা শুরু করে দিলেন এবং তাকে আর সেগুলো ফেরত দিলেন না। এবং যখনই সে ফেরত যাচ্ছে, আপনি আজ না কাল না এরকম করে আপনি খালি পিছানো শুরু করছেন, অর্থাৎ আপনি ফ্রড করলেন তার সাথে। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয়ে থাকে। আচ্ছা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মধ্যে পার্থক্যটা কি সেটা যদি পড়েন তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার। দেখেন, সম্পত্তিটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি হবে, ঠিক আছে? যেমন চুরির ক্ষেত্রে আমরা পড়ছি, চুরি সব সময় অস্থাবর সম্পত্তির মাধ্যমে হয়, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুরি হয় না। ঠিক তেমনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আপনার শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, কিন্তু চুরির ক্ষেত্রে না। সোজা কথা, একটা জিনিস মনে রাখবেন, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি এই দুইটা আপনার ভাগটা কিভাবে আসবে? চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র আপনার কি হচ্ছে? এই স্থাবর সম্পত্তিটা
হচ্ছে, ঠিক আছে? অস্থাবর সম্পত্তিটা ব্যবহৃত হচ্ছে, বাকি সব ক্ষেত্রে আপনার স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি, সেটা হোক ডাকাতি, সেটা হোক দস্যুতা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা আপনার বলপূর্বক গ্রহণ, সবকিছুই আপনার স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি। শুধুমাত্র দুইটা অপরাধ অর্থাৎ চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এই দুইটা ক্ষেত্রে আপনার অস্থাবর সম্পত্তি হইতে হবে, স্থাবর সম্পত্তি হলে হবে না। আচ্ছা, আরেকটা বিষয় কি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে কোনো চুক্তিগত সম্পর্ক থাকে না এবং এখানে বিশ্বাস ভঙ্গের কোনো কিছু থাকে না, কিন্তু অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে অবশ্যই একটা চুক্তি থাকে এবং কি থাকে, বিশ্বাস ভঙ্গের বিষয় থাকে। আপনি আমার সাথে চুক্তিবদ্ধ হইলেন যে আমার অবর্তমানে আপনি এই বাড়িটা দেখাশোনা করবেন। দেখেন, আমি আপনাকে আমার বাড়িটা দেখাশোনা করার দায়িত্ব দিছি, আমি কিন্তু আপনাকে একবারের জন্য বলি নাই এই সম্পত্তিটা আপনার আজকে থেকে, তাই না? তো তাহলে আপনার সাথে আমার চুক্তি হইলো যে দেখাশোনা করবেন, সেই দেখাশোনা করার পারপাসে আপনি যদি সেটা নিজে ব্যবহার করা শুরু করে দেন, তাহলে আপনি আমার সাথে ফ্রড করলেন না, আপনি আমার বিশ্বাসটা ভাঙলেন না, বলেন ভাঙলেন কিনা? হ্যাঁ, এবং আমাদের আশেপাশে এ ধরনের লোক অনেক আছে। তো এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য। আচ্ছা, এরপরে আমাদের শাস্তির কথা বলা হয়েছে, ওই সেম শাস্তি, 3 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড, অর্থাৎ চুরির যে শাস্তি সেম শাস্তি এখানে হবে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গেরও 3 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড। 407 কি, বাহক কর্তৃক যদি কোনো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয় তাহলে 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড। আচ্ছা, বাহক কর্তৃক মানে কি, মানে হচ্ছে আপনার রাস্তা দিয়ে হয়তোবা আপনার কোনো কিছু মালামাল সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মালামাল সে হয়তোবা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি করলেন, আপনি তাকে বললেন যে 2 বস্তা চাল আপনি অমুকের কাছে বিক্রয় করে তার কাছ থেকে টাকা নিয়ে আসবেন, কিন্তু আপনি কি করলেন, আপনি ওই মানে ওই লোক কি করলো, সে করলো কিতে, আপনার যে চালের বস্তা যাকে দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে সে নিজে ব্যবহার করা শুরু করলো, অর্থাৎ নিজেই সে নিজের প্রয়োজনে ব্যবহার করলো, অথবা সে হয়তো ওই লোকের কাছ থেকে বিক্রি করছে, বিক্রি করে টাকাও নিছে, কিন্তু সেই টাকাটা সে এসে আর মালিককে দিল না, সে নিজে ব্যবহার করলো। তাহলে এইটা হচ্ছে আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, কারণ এই জায়গায় আপনি কি করলেন, এই জায়গায় আপনি মালিকের বিশ্বাসটা ভঙ্গ করলেন। আর এই জায়গায় যদি কেউ মালিকের বিশ্বাস ভঙ্গটা মানে বিশ্বাসটাকে ভঙ্গ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটা হচ্ছে রাস্তায় অর্থাৎ বাহক দ্বারা কোনো কিছু যদি হয়ে থাকে। 408 হচ্ছে কেরানি বা চাকর দ্বারা যদি কোনো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয়, তবে তার শাস্তিও সেম, 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড একই। 409 জিনিসটা কি, সেটা হচ্ছে এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গটা যদি কোনো সরকারি অফিসার অর্থাৎ সরকারি কর্মচারী, ব্যাংকার, এজেন্ট, প্রতিনিধি এদের মাধ্যমে যদি হয়ে থাকে তবে তার শাস্তিটা বেশি, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। ক্লিয়ার? এখান থেকে 405 থেকে নিয়ে 409 পর্যন্ত সবগুলাই করতে হবে। ক্লিয়ার কি আপনারা? হ্যাঁ, এরপর আসি 410। 410 এর বিষয়টা আমি কালকে অলরেডি আপনাদেরকে বুঝাইছি, চোরাই মাল, স্টুলেন প্রপার্টি, স্টুলেন প্রপার্টি বা চোরাই মালের কথা 410 ধারায় বলা হয়েছে, ঠিক আছে। এবং আমরা সবাই, আমি অলরেডি কালকে আপনাদেরকে বুঝাইছি যে যে ব্যক্তি চুরি করবে সে যতক্ষণ পর্যন্ত এটা অন্য কোথাও বিক্রয় না করতেছে বা স্থানান্তর না করতেছে ততক্ষণ পর্যন্ত তার কাছে জিনিসটা থাকবে, এটাই স্বাভাবিক, এটাই ধরে নেওয়া হবে। তাই চুরি এবং চোরাই মাল যদি দুইটা ধারার আন্ডারে কখনো চার্জ গঠন হয়, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ধারাকে একত্রিত করে আপনার কি করা হবে, মামলার বিচার প্রক্রিয়া অর্থাৎ মামলার রায় প্রদান করা হবে। 3 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড সেম। আচ্ছা, এখানে যে জিনিসটা পরীক্ষায় আসবে, ওই যে যেটা আমি একটু আগে বললাম, চুরি এবং চোরাই মাল দুইটা ধারার আন্ডারে যদি মামলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রায়টা কিভাবে প্রদান করা হবে, তো সেটা অলরেডি অ্যান্সার দিলাম। আরেকটা হচ্ছে আপনার কয়টা উপায়ে আপনার এই চোরাই মালটা গণ্য হবে। দেখেন, 5টা উপায়ে চোরাই মাল গণ্য হবে। কিভাবে? চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এই কয়েকটা অপরাধ অর্থাৎ এই 5টা অপরাধের মাধ্যমে আপনি যখন কোনো সম্পত্তি গ্রহণ করবেন, অর্জন করবেন, তখন সেটা হয়ে যাবে আপনার কি, চোরাই মাল। কিন্তু ডাকাতি বা দস্যুতার ডাকাতি বা প্রতারণার মাধ্যমে যখন আপনি কোনো সম্পত্তি অর্জন করলেন, তখন সেটাকে আমরা চোরাই মাল বলবো না। বুঝতে পারছেন? জিনিসটা বুঝছেন? চুরি
বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই 5টা অপরাধের মধ্যে যদি কেউ কোনো আপনার মাধ্যমে যদি কেউ কোনো সম্পত্তি অর্জন করে থাকে তাহলে সেগুলো সবগুলোই আমরা চোরাই মাল বলবো। আর ডাকাতি অথবা প্রতারণা এই দুইটার মাধ্যমে যদি কোনো সম্পত্তি অর্জিত হয় সেটাকে আমরা চোরাই মাল বলবো না, এটাই পরীক্ষায় আসবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে। চোরাই মাল যার নিকট থাকা দরকার, অর্থাৎ যার দখলে প্রকৃত ব্যক্তির নিকট থাকা দরকার, তার কাছে যদি আবার ফিরে আসে তখন সেটা চোরাই মাল হবে না। আমার আংটি চুরি হয়েছে, ঠিক আছে, আমার আংটি আপনি চুরি করে নিয়ে গেছেন, পরবর্তীতে যদি সেটা আবার আমার কাছে আপনি ফেরত দিয়ে দেন নিজে থেকে স্ব ইচ্ছায় সজ্ঞানে, ঠিক আছে, ফেরত দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আর চোরাই মাল বলা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার মানে এই না যে আপনি চুরির শাস্তি পাবেন না। আপনি জিনিসটা চুরি করে নিয়ে গেছেন ঠিকই, চুরি করে নিয়ে যাবার পরে হয়তো বা আপনার একটা গিলটি ফিল হয়েছে, বা আপনি হয়তো বা কোনো কিছুর মাধ্যমে আপনি চিন্তা করছেন যে না, এটা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া উচিত, সেটা আপনি ফিরিয়ে দিচ্ছেন, ভালো। কিন্তু তার মানে এই না যে আপনি চুরির অপরাধে দণ্ডিত হবেন না। ঠিক আছে, চুরির অপরাধে আপনি ঠিকই দণ্ডিত হবেন, কিন্তু ওই মালটাকে চোরাই মাল আর বলা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু প্রবলেমেটিক আসবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন 411 চোরাই মাল যদি কেউ গ্রহণ করে সেম শাস্তি 3 বছর গেল। আচ্ছা, 412 ডাকাতি সংগঠনের সময় যদি কেউ চোরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করে থাকে। আপনি ডাকাত না, বিষয়টা বুঝেন। আমি কিন্তু এখানে বলছি ডাকাতি বা প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ চোরাই মাল না। তাহলে এখানে কেন বললো যে ডাকাতি সংগঠনের সময় যদি চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করে? আচ্ছা, এটা হচ্ছে আপনি ডাকাত না, বা আপনি ডাকাতের মানে ডানে বামে কিছুই জানেন না। হয়তোবা ডাকাতরা আপনার যখন মানে পাশের বাসার থেকে যখন ডাকাতি করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আপনি হয়তোবা ওই সময় মানে পাইছেন, আজ পাইছেন, বা আপনি হয়তোবা জানতে পারছেন। তো ডাকাতরা যখন তড়িঘড়ি করে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, তখন হয়তোবা কোনো কিছু পড়ে গেছে, সেই জিনিসটা আপনি মালিককে ফেরত না দিয়ে নিজে গ্রহণ করছেন, অথবা আপনি জানতেছেন যে এটা ডাকাতি করে নেওয়া হয়েছে, ঠিক আছে, তারপরে আপনি কি করলেন, সেই জিনিসটা আপনি আবার তাদের কাছ থেকে কিনে নিলেন অথবা আপনি গ্রহণ করলেন। ঠিক আছে, আপনি ডাকাত না, ডাকাতি করেনও নাই, কিন্তু আপনি জানেন যে এই সম্পত্তিটা ডাকাতির মাধ্যমে অর্জন করা হয়েছে, জানার পরেও আপনি সেটা নিজের ব্যবহারে রাখলেন, অসাধুভাবে গ্রহণ করলেন। এই জন্য সেটার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, অভ্যাসগত চোরাই মালের ব্যবসা করলে, মানে এর কাজই হচ্ছে চোরাই মালের ব্যবসা। ওই যে মোবাইল, তারপরে হচ্ছে আপনার ল্যাপটপ রাস্তাঘাট থেকে চুরি করে নিয়ে এরা কি করে, এরা কি নিজে ব্যবহার করে না, বেশিরভাগই বিক্রয় করে দেয়, কারণ ওদের পেশাই এটা। তো অভ্যাসগত চোরাই মাল গ্রহণের শাস্তি সেম, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড। আর যদি কেউ চোরাই মাল লুকায় রাখতে সাহায্য করে তাহলে 3 বছর, মানে সে চুরি করে নাই কিন্তু চোরকে চোরাই মালটা লুকায় রাখতে সাহায্য করছে জেনে শুনে। তাহলে এটা আপনি যেভাবে পড়বেন 411 প্লাস 414 সেম শাস্তি। কেন বলছি? 411 তে চোরাই মাল গ্রহণের শাস্তি আর 414 তে চোরাই মাল লুকিয়ে রাখার শাস্তি, দুইটারই একই শাস্তি, 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড। আচ্ছা, আর 412 413 সেম শাস্তি। কেন বলছি? দুইটারই সেম শাস্তি। ডাকাতি সংগঠনের সময় যদি চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করা হয় আর অভ্যাসগতভাবে যদি চোরাই মালের কারবার করা হয় তাহলে তার একই শাস্তি। কি শাস্তি? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। ক্লিয়ার? সমস্যা হবে কোনো? বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যে কয়টা পড়াইলাম সবগুলাই করতে হবে। আচ্ছা, এরপরে আসে 415 ধারায় হচ্ছে আপনার প্রতারণা বা চিটিং সম্পর্কে বলা হচ্ছে। আমরা বেশিরভাগ সময় বলি না 420 বলি না, কিন্তু আসলে 420 হচ্ছে আপনার শাস্তির কথা বলা হচ্ছে।
কিন্তু প্রতারণা বা চিটিং এর যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা 415 ধারায় দেওয়া হয়েছে। এখান থেকে তেমন কিছু আসবে না, শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন আসবে প্রতারণা বা চিটিং এর শাস্তি কত ধারায় বলা হয়েছে। 415 ধারায়, এইটুকু পড়লেই যথেষ্ট, আর দরকার নাই। এরপরে হচ্ছে 416 ধারায় অপরের রূপ ধারণ করে প্রতারণা। কেউ যদি অপরের রূপ ধারণ করে প্রতারণা করে, লাইক আপনি হচ্ছেন একজন সাধারণ ব্যক্তি, এখন আমার হয়তোবা সরকারি অফিসে বা মানে আপনার ধরেন ভূমি অফিসে আমার কোনো একটা কাজের দরকার আছে, আপনি কিন্তু কোনো কি না অফিসার না, ভূমি অফিসার না, কিছুই না, আপনি সাধারণ ব্যক্তি, কিন্তু সোজা কথা আপনি একজন দালাল, বাস সোজা বাংলা ভাষা। আপনি কি করলেন, নিজেকে সরকারি কর্মচারী বলে আপনি পরিচয় দিয়ে তারপরে কি কাজটা করলেন, কিন্তু মূলত আপনি প্রতারণা করছেন তার সাথে, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছেন, টাকা নিয়ে আপনি তার কাজটা করে দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি কি করছেন, মিথ্যা কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে ঘুষ খাইছেন, অর্ধেক টাকা হয়তোবা ওই কর্মচারীকে দিয়ে কাজটা করাইছেন, বাকি বেশিরভাগ টাকাটাই আপনি রাখছেন, এবং নিজেকে আপনি কি একজন মানে সে যেই কাজটা করতে চাচ্ছে যেই জায়গায়, সেই জায়গায় নিজেকে আপনি দাঁড় করায় দিচ্ছেন, মিথ্যা পরিচয় দিচ্ছেন নিজের সম্বন্ধে। তাহলে এরকম যদি কেউ করে থাকে, অর্থাৎ অপরের রূপ ধারণ করে কেউ যদি প্রতারণা করে বা মিথ্যা অভিনয় করে, ঠিক আছে, ছলনা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির কথা মানে সেটাকে বলা হবে অপরের রূপ ধারণ করে প্রতারণা। 416 অর্থাৎ 415 এবং 416 ধারা থেকে যেটা পরীক্ষা আসবে, 415-তে বলা হচ্ছে যে মানে প্রতারণার শাস্তিটা প্রতারণা সম্পর্কে কত ধারায় বলছে, 415 ধারায়, আর 416 ধারায় বলা হয়েছে অপরের রূপ ধারণ করে প্রতারণা। জাস্ট এইটুকুই আসবে যে কোনটা কত কত নাম্বার ধারায় বলা হয়েছে। এবার শাস্তি 417 ধারায় প্রতারণার শাস্তি 1 বছরের কারাদণ্ড, ঠিক আছে, বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আর 419-এ বলা হচ্ছে অপরের রূপ ধারণ করে কেউ যদি প্রতারণা করে থাকে। এই যে 416 ধারার কথা বললাম আমি, যে অপরের রূপ ধারণ করে প্রতারণা, সেই অপরের রূপ ধারণ করে কেউ যদি প্রতারণা করে তার শাস্তি 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে এখান থেকে আমরা কি কি পড়বো, 415, 416, 417 আর 419। 415-তে আর 416-তে সংজ্ঞা দেওয়া হয়েছে। 415-তে প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে, আর 416-তে অপরের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। 417-তে প্রতারণার শাস্তি দেওয়া হয়েছে 1 বছরের কারাদণ্ড। 419-এ অপরের রূপ ধারণ করে প্রতারণার শাস্তি দেওয়া হয়েছে 3 বছরের কারাদণ্ড। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে কি না? এরপর যেটা হচ্ছে অনিষ্ট ক্ষতি সাধন বা মিসচিফ। এখান থেকেও সেম, শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন আসবে যে মিসচিফ সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, 425 ধারায়, আর কিছু না। তারপরে আপনাদের বোঝার সাথে আমি একটু বলে দিই, যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই অযথা কারো কোনো ক্ষতি করে থাকে, অথবা তার সম্পত্তি এমন পরিবর্তন করে যেটা নাকি আর ব্যবহারের উপযোগী না, তখন সেটাকে বলা হবে মিসচিফ বা অনিষ্ট ক্ষতি সাধন। রাতের বেলা আপনি ঘুমায় আছেন, আপনার জমির মধ্যে আইসা কয়েকজন লোক কি করলো, মানে ইসের মধ্যে ফসলের মধ্যে আপনার কীটনাশক ওষুধ বা মানে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল দিয়ে গেল, যার ফলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ফসল সবকিছু নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে আপনার শুধু শুধু ক্ষতি করলো বা আপনার ফসলের মধ্যে আগুন ধরায় দিল, তাহলে এই যে শুধু শুধু ক্ষতি করলো, এটাই হচ্ছে আপনার অনিষ্ট ক্ষতি সাধন। বুঝছেন? আচ্ছা, এই অনিষ্ট ক্ষতি সাধনটা স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, এইখানে আপনার পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে, অনিষ্ট ক্ষতি সাধনের কয়টা ব্যাখ্যা আছে? 2টা ব্যাখ্যা আছে। কত ধারায় সংজ্ঞা আছে? 425 ধারায়। আচ্ছা, এরপর হচ্ছে কোন কোন বিষয়ে আপনার অনিষ্ট ক্ষতি সাধনের কথা বলা হয়েছে, স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে। 426 ধারায় অনিষ্ট ক্ষতি সাধনের শাস্তির কথা বলা হয়েছে, 3 মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। অনিষ্ট ক্ষতি সাধনের শাস্তি কি? 3 মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। যেহেতু এটা শুধু শুধু মানে কোনো না, আপনার এমনি বিনা কারণে যদি কারো ক্ষতি করা হয়, তাই এই জন্য এটাকে বলা হচ্ছে শাস্তিটা একটু কম, 3 মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 427, 428 খুব ইন্টারেস্টিং একটা বিষয়। 50 টাকা বা তার অধিক, অর্থাৎ 50 থেকে অধিক 100 টাকা পর্যন্ত যদি কারো আপনি ক্ষতি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা শাস্তি 2 বছর। আর 428-এ বলছে 10 টাকা মূল্যের কোন জন্তুকে যদি হত্যা করেন বা বিকলাঙ্গ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সেটার শাস্তি 2 বছরের কারাদণ্ড। অর্থাৎ 427 আর 428 সেম শাস্তি। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না,
এখান থেকে আপনারা 425 তারপর দেখে যান সংজ্ঞাগুলো দেখে যান। 425টা ইম্পর্টেন্ট, 425 এর সংজ্ঞার কথা বলেছে, এটা ইম্পর্টেন্ট। 426, 427, 428 খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরও দেখে যাইতে পারেন। এবার যেটা করব এটা সবচাইতে ইম্পর্টেন্ট, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। বুঝছেন? ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ মানেটা কি? মানে হচ্ছে যখন আপনি কোনো ব্যক্তির বাড়িতে তার পারমিশন ছাড়া লুকিয়ে অথবা জোর জবরদস্তি তার বাড়িতে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করবেন এবং তার কোনো ক্ষতি করবেন, সেইটাই হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। ফর এক্সাম্পল, আপনি কারো বাড়িতে মিডনাইট অর্থাৎ মাঝরাতে, রাত 12টার পরে কারো বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করছেন। ঠিক আছে, এখন আপনি দরজা ভেঙে প্রবেশ করে আপনি তার কোনো ক্ষতি করলেন কি করলেন না সেটা পরের বিষয়, কিন্তু আপনি যে একজন মানুষের বাড়িতে দরজা ভেঙে মাঝরাতে প্রবেশ করলেন, এটা তো আপনার একটা অন্যায়, ঠিক কি না? বলেন, অন্যায় কিনা? জি ম্যাম, অন্যায়। অন্যায়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনার নিজের বাড়িতে যদি আপনি প্রবেশ করেন এবং সিচুয়েশনটা এমন যে হয়তো বা আপনি চাবি ভেতরে রেখে আসছেন বা চাবি হারায় ফেলছেন, বা আপনার ভেতরে যারা আছে তারা হয়তো বা আপনাকে সাড়া দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি যদি দরজা ভেঙে প্রবেশ করেন আপনার বাড়িতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্যের বাড়িতে যদি আপনি রাত 12টার পরে দরজা ভেঙেছে, তারা দরজা খুলতেছে না জন্য দরজা ভেঙে আপনি প্রবেশ করলেন, সেটা আপনার একটা ট্রেসপাস। আর যখন আপনি অপরাধ করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করবেন তখন সেটাকে ক্রিমিনাল ট্রেসপাস বলে। সাধারণত রাত 12টার পরে যখন আপনি আরেকজনের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করতেছেন, স্বাভাবিক হিসেবে তখন ধরে নেওয়া হবে যে আপনি অন্যায় করার উদ্দেশ্য নিয়ে ঢুকছেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা বিষয়টা একটু ক্লিয়ার হই। 441 ধারা, ক্রিমিনাল ট্রেসপাস, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলীয় সম্পত্তিতে অপরাধ সংগঠনের অভিপ্রায় নিয়ে বা সম্পত্তি দখল করার অভিপ্রায় নিয়ে কাউকে ভীত প্রদর্শন বা বিরক্ত বা অপমান করে এবং এই উদ্দেশ্য নিয়ে তার বাড়িতে প্রবেশ করে কি করে, বিনা সম্মতিতে তার বাড়িতে প্রবেশ করে, তখন সেটাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে। বুঝতে পারছেন? দেখেন, যেমন ময়ের বাড়িতে প্রবেশ করে এবং চাঁদা না দিলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিবে। এই যে তাকে আপনার কি করলো, লোকটা কি করলো, তার বাড়িতে আপনার জোর জবরদস্তির ভিতরে প্রবেশ করে গেল এবং প্রবেশ করে তাকে বললো যে চাঁদা দিতে, যদি সে চাঁদার টাকা না দেয় তাহলে তার বাড়িতে আগুন লাগাই দেবে। চাঁদাবাজি জিনিসটাই তো একটা অপরাধ। তারপর আপনি কি বলতেছেন, তার বাড়িতে আপনি তার অসম্মতিতে ভিতরে ঢুকলেন, ঢুকে আপনি কি করতেছেন, চাঁদা না দিলে আপনি তার বাড়িতে আগুন লাগাই দিবেন, হুমকি দিতেছেন, তাহলে এটা কি ক্রিমিনাল ট্রেসপাস? তাহলে বিষয়টা এইটাই যে যখন কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্য নিয়ে কারো বাড়িতে আপনার প্রবেশ করবে বা ভীতিও বা বিরক্ত করার উদ্দেশ্য নিয়ে কারো বাড়িতে প্রবেশ করবে, তখনই সেটাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলা হবে। ক্লিয়ার? 441 দ্বারা ক্লিয়ার সবাই? ক্লিয়ার ম্যাম। 442 ধারায় শুধুমাত্র হাউস ট্রেসপাস বলছে, এটা অপরাধের বিষয় বলে নাই। ঠিক আছে, এটা বলছে যে আপনি যখন অন্যের বাড়িতে আপনার কারো দালান হোক, আপনার তাঁবু হোক বা উপাসনালয় হোক, যেখানেই হোক না কেন, সোজা কথা অন্যের বাড়িতে যখন আপনি অনধিকার প্রবেশ করতেছেন, অনধিকার প্রবেশ মানে হচ্ছে তার সম্মতি ছাড়া যখন আপনি তার বাড়িতে প্রবেশ করতেছেন, তখন সেই ক্ষেত্রে সেটা হবে আপনার হাউস ট্রেসপাস। আর যখন আপনি অপরাধ করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করতেছেন তখন সেটাকে বলা হয় ক্রিমিনাল ট্রেসপাস। দুইটা দুই জিনিস কিন্তু। 441 বলছে ক্রিমিনাল ট্রেসপাস, ডিরেক্ট আপনি অপরাধের উদ্দেশ্য নিয়ে কারো বাড়িতে প্রবেশ করছেন, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। আর 442 হচ্ছে শুধুমাত্র হাউস ট্রেসপাস, মানে আপনার উদ্দেশ্য অপরাধ না, কিন্তু আপনি কারো বাড়িতে তাকে না বলে অর্থাৎ তার অসম্মতিতে ভিতরে প্রবেশ করছেন, অথবা মেন ফটক দিয়ে না ঢুকে এমন কোন দরজা দিয়ে ঢুকছেন যে দরজাটা তারা সব সময় বন্ধ রাখছে, অর্থাৎ গুপ্ত দরজা দিয়ে ঢুকছেন, তাহলে এইটা হচ্ছে আপনার অনধিকার প্রবেশ বা হাউস ট্রেসপাস। দুইটা দুই জিনিস। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কিনা? জি ম্যাম, ক্লিয়ার।
হ্যাঁ, তবে সাধারণত যখন কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে তখন ধরেই নেওয়া হয় যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো অপরাধ করার উদ্দেশ্য আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসি 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ গোপনে যদি আপনি কারো বাড়িতে প্রবেশ করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ লার্কিং বাই হাউস ট্রেসপাস। ঠিক আছে, একদম চুপে চাপে গোপনে আপনি বারান্দা দিয়ে কি করলেন, কারো বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে আপনি লুকায় আছেন। তাহলে আপনি একজন মানুষের ঘরের ভিতরে তাকে না জানায় ভিতরে ঢুকে লুকায় আছেন, তার মানে এটা কি ধরে নেওয়া হবে? অপরাধ করার উদ্দেশ্য নিয়েই তো ঢুকছেন নাকি? নাহলে আপনি লুকায় থাকবেন কেন? 444 রাত্রিবেলা সংগোপনে গৃহপ্রবেশ, সেম জিনিস কিন্তু সেটা যদি রাতের বেলায় হয়ে থাকে, বুঝছেন? অর্থাৎ সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে, অর্থাৎ মিড নাইট, রাতের বেলা মিড নাইট অর্থাৎ সন্ধ্যার পরে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম পুরাটা যদি আমরা সামারি করি, অনধিকার গৃহপ্রবেশটা কি? যখন অপরাধ করার অভিপ্রায় নিয়ে করা হবে তখন সেটাই হবে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। আর অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ কোনো গৃহে করলেই সেটা হবে অনধিকার গৃহপ্রবেশ। ঠিক আছে, আর এখানে আমরা দুইটা পয়েন্ট দেখলাম, একটা হচ্ছে সংগোপনে গৃহপ্রবেশ আর একটা হচ্ছে সংগোপনে গৃহপ্রবেশই কিন্তু সেটা রাত্রিবেলা। ক্লিয়ার? হ্যাঁ, এটা দুই জিনিস। এরবার আসি 445 মোস্ট ইম্পর্টেন্ট, অপথে গৃহপ্রবেশ। এটা পরীক্ষার প্রশ্ন আসবে। পরীক্ষার প্রশ্ন আসবে কয়টা ক্ষেত্রে বা কয় ভাবে অপথে গৃহপ্রবেশ করা যায়? 6টি উপায়ে। 6টি উপায়ে অপথে গৃহপ্রবেশ করা যায়। 6টি উপায় কি কি দেখেন? যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করছে, বাড়ির যে মেন দরজা বা মেন ফটক এটাও না, আপনি নিজেই রাস্তা তৈরি করছেন। ঠিক আছে, বিশেষ করে ধরেন ব্যাংক যারা লুটে তারা নিজেরাই সুড়ঙ্গ তৈরি করে না? সুড়ঙ্গ তৈরি করে ব্যাংকের ভিতরে ঢুকে যায় না? হ্যাঁ, তারা কি করে? ব্যাংকের নকশা তৈরি করে, ওই যে আপনার টাকা পয়সা যেখানে রাখা হয়, ঠিক আছে, সেইটার ভিতরে মানে যে নিজেরাই সুড়ঙ্গ তৈরি করে ওখানে ঢুকে যায়। এই যে বিষয়টা, এইটাই হচ্ছে আপনার কি বলা হচ্ছে যে ইন্টারথ্রো এনি প্যাসেজ পেজ, অর্থাৎ সে নিজে থেকে যখন রাস্তা তৈরি করে অন্যের বাড়িতে বা অন্যের বাসস্থান বা অন্যের কর্মস্থলে প্রবেশ করলো তখন সেটা। দ্বিতীয়ত, কোনো দেওয়াল বা বিল্ডিং টপকায়, অর্থাৎ কি যদি কোনো একটা বাড়ির যে প্রাচীর বা সীমানা সেটা টপকায় যদি আপনি যান তাহলে সেইটা। তৃতীয়ত কি বলছে? যে ক্ষেত্রে গৃহপ্রবেশকারী তালা ভাঙে বা খুলে প্রবেশ করে। ঠিক আছে, অর্থাৎ বাড়ির তালা ভেঙে যদি আপনি প্রবেশ করেন, অপরাধ সংগঠনের জন্য যদি গৃহপ্রবেশ করেন। এরপর কি বলা হচ্ছে? অপরাধমূলক বল প্রয়োগ করে যদি প্রবেশ করেন, অর্থাৎ আপনি মেন ফটক দিয়েই ঢুকছেন, আপনি মেন ফটক অর্থাৎ মেন যে দরজা সেই দরজা দিয়ে ঢুকছেন এবং কলিং বেল দিচ্ছেন, অর্থাৎ দরজা করছেন, বাড়ির লোকজন এসে হয়তো বা দরজা খুলছে কিন্তু আপনি জোর জবরদস্তি তাকে ধাক্কা দিয়ে হয়তো বা তার বাড়িতে প্রবেশ করে গেছেন। এইটা বন্ধ করে দেওয়া পথ খুলে যদি প্রবেশ করা হয়, ধরেন কোনো বাড়ির দরজা এমন একটা দরজা বা এমন একটা রাস্তা যেটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি যদি সেই রাস্তাটা পরিষ্কার করে সেই রাস্তা দিয়ে ঢুকেন তাহলে সেই ক্ষেত্রে এই যে 6টা উপায়, এই 6টা উপায়ে গৃহপ্রবেশকে অপথে গৃহপ্রবেশ বলা হবে। পরীক্ষায় এটি প্রশ্ন আসবে এই জায়গা থেকে যে অপথে গৃহপ্রবেশ সম্পর্কে কত ধারায় বলা হয়েছে এবং কয়টা উপায়ে অপথে গৃহপ্রবেশ করা যাচ্ছে। সোজা কথা, শীত কেটে যে প্রবেশটা করা হয়, গ্রামের বাড়িতে দেখা যায় না মানে মাটির নিচ থেকে যে শীত কেটে কেটে জানালারি কেটে তারপরে প্রবেশ করে, ওইটার কথা বলা হচ্ছে। এরপর আসবে আমাদের শাস্তিগুলো, এই শাস্তিগুলো নিজেরা দেখে নেবেন, এগুলো একই জিনিস ঘুরে ফিরে। রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশের কি, আচ্ছা এখান থেকে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো আমি বলে দিচ্ছি। রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশের শাস্তিটা আসবে 446, রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে ঘরে প্রবেশ, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পর যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, অপরাধমূলক না 446 দরকার নেই। 447টা হচ্ছে কি অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশের শাস্তি, 3 মাসের কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ঠিক আছে, আর আপনার 448 হচ্ছে শুধুমাত্র অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ এখানে আপনার কি শাস্তি? 1 বছরের কারাদণ্ড বা 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।
আচ্ছা, এরপরে দেখবেন হচ্ছে এই যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 453, 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। আচ্ছা, তারপর হচ্ছে 456, রাত্রিবেলা সংগোপনে গৃহপ্রবেশ 3 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। আচ্ছা, এখান থেকে একটু দাগায় নেন। 441, 441, 442, 443, 444, 445, 446, না 446 নাই, 441 থেকে 445 পর্যন্ত দেখাইছেন? হ্যাঁ, এরপর হচ্ছে 447 আর 448 দেখাইছেন? হ্যাঁ, এইটুকু বললে যথেষ্ট, আর দরকার নেই। এবার আসবো জালিয়াতি। ওকে, জালিয়াতি কি এটা আমরা সবাই জানি, জানি না? কম বেশি সবাই জানি। আপনাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, বললাম যে আপনাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনি এক কাজ করেন, আপনি এখানে 20,000 টাকা আপনি উঠাই নিন। আপনি কি করছেন? ব্ল্যাঙ্ক চেক পেয়ে আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, সাইন করে, আমার সাইন করে সিগনেচার করে আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি। আর আপনাকে আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনি 20,000 টাকা তুলে নিয়েন। এখন আপনি চিন্তা করতেছেন আমাকে তো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, তাহলে 20,000 টাকার কথা বলছে, তার প্রমাণ তো নাই। তো সেই ক্ষেত্রে আপনি করলেন কি, 20,000 টাকার জায়গায় শূন্য আরেকটা বাড়ায় 2 লাখ টাকা উঠাই নিলেন। তাহলে এইটা হচ্ছে জালিয়াতি। ঠিক আছে, এরপর কি? এরপর ধরেন কাউকে উইল করে দেওয়া হয়েছে, উইল করে দেওয়া হয়েছে কি যে তার মৃত্যুর পরে ওনাকে এত টাকা দেওয়া হবে, ধরেন 10 লাখ টাকার কথা বলা হয়েছে। আপনি এখান থেকে 10 লাখ টাকার জায়গায় 2টা শূন্য কাটা দিয়ে দিলেন, 2টা শূন্য কাটা দিয়ে যে টাকাটা থাকতো সেই টাকাটা আপনি তাকে দিয়ে দিলেন। এই যে বিষয়গুলো, এগুলোকে জালিয়াতি বলা হয়। এছাড়াও আপনার ব্যাংকের চেক জালিয়াতি, যেটা একটু আগে বললাম। তারপরে হচ্ছে আপনার অনেক সময় যে জিনিসটা করা হয় যে আপনার দলিল, হ্যাঁ, অন্যের দলিল নিজের নামে যদি জাল করে তৈরি করা হয়, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার জালিয়াতি। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে যে জিনিসটা পরীক্ষার প্রশ্ন, যে জালিয়াতি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, অর্থাৎ ফোরজারি, ফরজারি হচ্ছে ইংলিশ, জালিয়াতি বা ফরজারি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, এটা হচ্ছে 463 ধারা। এবার 464 ধারা। হ্যাঁ 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 হ্যাঁ, স্বাক্ষর জালিয়াতি করা হয়। শুধু আদালতের নথিপত্র, কাগজপত্র, এগুলো জালিয়াতি করা যায়। স্ট্যাম্প, ঠিক আছে, তারপর হচ্ছে সরকারি স্ট্যাম্প, মূল্যবান জামানত, 2 ভাই বোনকে একসাথে উইল করে দিয়ে গেছে, আপনার ভাই হয়তো বা জালিয়াতি করে উইল করে সমস্ত সম্পদ লিখে নিচ্ছে। এই বিষয়গুলো, এগুলোও জালিয়াতি করা যায়। ব্যাংকের চেক জালিয়াতি করা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার সরকারি যে রেজিস্ট্রির যে বিষয়, এটা জালিয়াতি। মানে উইল নাকি আপনি একটা ভোট বা ভুয়া সার্টিফিকেট বের করতেছেন, সেটাই জালিয়াতি। একেবারে শুধু যে ব্যাংকের চেকই জালিয়াতি হয় বিষয়টা তা, ঠিক আছে, দলিল পত্র, আদালতের নথিপত্র, আদালতের রায়, ধরেন আদালত রাস্তাটা আপনি রায়টা বের করছেন জালিয়াতি করে অন্যভাবে, ওকে, এটাও জালিয়াতি করা যায়, এটাও জালিয়াতি করা যায়, সবই জালিয়াতি করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি বিষয়টা আমাদের কি পরীক্ষা আসবে। 463 ধারায় আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে জালিয়াতি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, 463 ধারায়। আর কিছু দেখার দরকার নাই, শুধু এক্সাম্পল গুলো দেখবে। আশা করি জালিয়াতির বিষয়টা ক্লিয়ার। এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসে, জালিয়াতি ক্লিয়ার না আপনারা? হ্যাঁ, আচ্ছা, জালিয়াতি এবং প্রতারণা এই দুইটা কনফিউজ করার জন্য প্রবলেমেটিক কোশ্চেন দেওয়া হয় সাধারণত, তো আপনি কনফিউজ হবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যদি মিথ্যা দলিল প্রস্তুতকরণ কয়টা উপায় করা যায়, 3টা উপায়। এই যে এখান থেকে কিন্তু ধারা আসবে না যে মিথ্যা দলিল প্রস্তুতকরণ সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, এটা আসে না। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে যে কয়টা উপায়ে মিথ্যা দলিল প্রস্তুত করা যায় বা ফলস এভিডেন্স মেক করা যায়। তাহলে 3টা পন্থা। এখন আপনি যদি 464 ধারা না পড়েন তাহলে তো এই 3টা পন্থা আপনি জানতে পারবেন না, তাই না? তো এই ধারাটা পড়তে হবে। 3টা পন্থা কি সেগুলো দেখতে হবে। জনসাধারণ বা ব্যক্তি ক্ষতি সাধন করার জন্য, কোন দাবি বা সত্য প্রতিষ্ঠার জন্য, কোন ব্যক্তিকে তার সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করার জন্য, এইগুলা।
আচ্ছা, আর ওই যে একটু আগে যে বললেন কে যেন শাহিনা বেগম বললেন যে নিজের স্বাক্ষর কি জালিয়াতি করা যায়? হ্যাঁ, এই যে দেখেন নিজের নামের স্বাক্ষর জালিয়াতি করা যাবে, তারপরে অন্যের নামের স্বাক্ষরটা আপনি জালিয়াতি, এবং এই জিনিসটা কিন্তু আমরা খুব বেশি করে থাকি। আমরা সাধারণ মানুষ আছে, আমরাও কিন্তু করি না অনেক সময়। ব্যাংকে ধরেন আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন, নমিনি নাই আপনার সাথে, এখন আবার নমিনিকে আনবেন, নমিনির জন্য ওয়েট করবেন এত একটা সময়, আপনি কি করেন নমিনির সইটা আপনি নিজে মাইরা দেন, তাহলে এটা জালিয়াতি হইলো না? যদিও তার আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, যে ওনার তার পারমিশন নিয়েও যদি আপনি তার সিগনেচারটাকে নকল করে থাকেন, জাল করে থাকেন, তবু আপনি জালিয়াতির মামলায় জড়িত হবেন। বুঝতে পারছেন? ধরেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি যে ভাই আমি তো যাইতে পারতেছি না, আপনি আমার সইটা নকল করে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি সইটা নকল করে দেন। আপনি আমার সইটা নকল করে দিলেন, আমি কিন্তু এখানে পারমিশন দিচ্ছি, তবু আপনি জালিয়াতির অভিযোগে দণ্ডিত হবেন এবং সাথে আমিও দণ্ডিত হব। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে কোন একটা কাল্পনিক ব্যক্তি অর্থাৎ ফিকশিয়াস পারসন বা মৃত ব্যক্তির নামেও মিথ্যা দলিল প্রস্তুত করা যায়। এমন ব্যক্তি, কাল্পনিক ব্যক্তি মানে সেই ব্যক্তি নাই। আমাদের মানে কিছু মানুষ আছে দেখবেন, তারা এত সুন্দর করে মিথ্যা বলতে পারে যে তার মিথ্যাটা আপনি বুঝতেই পারবেন না সে কি মিথ্যা বলতেছে কিনা, আপনি ভাববেন যে সে মানে সত্যই বলতেছে। আছে না এরকম কিছু মানুষ? এমন কোন ব্যক্তির নাম সে জুড়ে দিবে যেই নামে কোনো ব্যক্তি নাই বললেই চলে, ঠিক আছে? ওই নাম দিয়ে আপনি কি করলেন, দলিল জাল করে ফেললেন, তাহলে এটাও আপনার জালিয়াতি বলে গণ্য হবে। ক্লিয়ার? হ্যাঁ। আর জালিয়াতির শাস্তি কি? জালিয়াতির শাস্তি হচ্ছে এই যে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখান থেকে এত কিছু আসবে না, এখান থেকে যেটা পড়তে হবে 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা, 464 ধারায় কয়টা পন্থায় জালিয়াতি হয়ে থাকে, 3টা পন্থা, আর 465 হতেছে জালিয়াতির শাস্তি কি 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটুকু করলেই যথেষ্ট। ও আরেকটা জিনিস করতে হবে, 471 ধারা, জাল দলিল জানা সত্ত্বেও যদি কেউ সেটাকে সত্য বলে আপনার চালায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেটার শাস্তি কি? 471 ধারা 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। ক্লিয়ার? তাহলে 463, 464, 465, 471 দাগাইছেন? হ্যাঁ, 463, 464, 465। ওকে, আজকে তাহলে এতটুকুই থাক, আগামীকালকে শেষ হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। আগামীকালকে শেষ হয়ে গেলে আমরা কালকে কি বার? কালকে কি বার? বুধবার। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন ছুটি থাকবে। শনিবারে আমি প্যানেল কোডটা পরীক্ষা নিব, ঠিক আছে? শনি রবি সোম, ওকে, শনি রবি সোম 3 দিন প্যানেল কোড পরীক্ষা নিব। এরপর আমরা শুরু করব হচ্ছে কি জানো, দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধিটা শেষ হয়ে গেলে বাস, তারপরে আমরা শুরু করে দিব হচ্ছে আমাদের মডেল টেস্ট, রিভিশন ক্লাস আর মডেল টেস্ট, রিভিশন ক্লাস আর মডেল টেস্ট চলবে তখন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীকালকে আমরা অধ্যায় 20 পড়বো ইনশাআল্লাহ, কালকে শেষ হয়ে যাবে সব। আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ারে যারা আছেন তাদের ক্লাসে লিংক দেওয়া হবে, ক্লাসের জন্য